আজকে আমরা দেখব হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়। হিসাবের বইসমূহ থেকে আজকে আমরা 3 ঘরের নগদান বই করব। তো তোমাদের এই টপিক থেকে 3 ঘরের নগদান বই, 2 ঘরের নগদান বই, এই টপিক থেকে একটা সৃজনশীল থাকে পরীক্ষায়। তো আজকে আমরা 3 ঘরের নগদান বই দেখব, কারণ 3 ঘরের নগদান বই যদি করতে পারো তাহলে তোমরা 2 ঘরের নগদান বইও করতে পারবে, কারণ 3 ঘরের নগদান বইতে টাকার জন্য 3টা কলাম থাকে, নগদ টাকা, ব্যাংক টাকা এবং বাট্টা, এবং ক্রেডিট পাশও 3টা টাকার কলাম থাকে। আর 2 ঘরের নগদান বইতে হচ্ছে 2টা টাকার কলাম থাকে। তো 3 ঘরের নগদান বই করার জন্য প্রথমে তোমাদের এভাবে করে একটা ছক করতে হবে। তো তোমাদের প্রশ্নে সুরভি এন্ড কং এর 2011 সালে মার্চের লেনদেনগুলো দেওয়া হয়েছে। তো 2011 সালের মার্চের 1 তারিখের লেনদেনটা হচ্ছে প্রারম্ভিক নগদ তহবিল 40,000 টাকা এবং ব্যাংক জমার ক্রেডিট উদ্বৃত্ত 20,000 টাকা। তো এখানে প্রারম্ভিক নগদ তহবিল দেওয়া আছে হচ্ছে 40,000 টাকা। তো আমরা এখানে মার্চের 1 তারিখ লিখে ব্যালেন্স বিডি লিখবো। ব্যালেন্স বিডি লিখে কত টাকা হচ্ছে নগদ তহবিল দেওয়া আছে 40,000 টাকা। তো আমরা নগদের ঘরে লিখবো 40,000 টাকা। এবং আমাদের ব্যাংক জমার ক্রেডিট উদ্বৃত্ত মানে ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক জমার ক্রেডিট উদ্বৃত্ত মানে হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত দেওয়া আছে হচ্ছে 20,000 টাকা। তো সেজন্য আমরা ক্রেডিট পাশে হচ্ছে ব্যাংকের ঘরে লিখবো 20,000 টাকা, আর বিবরণের ঘরে লিখবো কি ব্যালেন্স বিডি। তারপর আমাদের মার্চের 2 তারিখের লেনদেনটা হচ্ছে জালাল এন্ড সন্সের নিকট হতে 6,000 টাকা এর অর্ধেক ব্যাংকে জমা দেওয়া হলো। তা আমরা আমাদের প্রাপ্য হিসাব বা আমাদের দেনাদার জালাল এন্ড সন্সের কাছ থেকে 6,000 টাকা পেয়েছিলাম। তো 6,000 টাকা নগদে পেয়েছিলাম। এখন 6,000 টাকা পাওয়ার পর 3,000 টাকা আমরা ব্যাংকে জমা দিয়েছি। তাহলে আমাদের ব্যাংকের ঘরে মানে আমরা ডেবিট পাশে, এখানে আমাদের আমরা যখন দেনাদার কাছ থেকে টাকা পাই তখন আমাদের কি হয় নগদান হিসাব বা ব্যাংক, এখানে ব্যাংক হিসাবও কিন্তু ডেবিট হবে। তো এখানে নগদান হিসাব কি হয় ডেবিট হয়, সেজন্য আমরা ডেবিট পাশে আমরা এখানে বিবরণের ঘরে প্রাপ্য হিসাব জালাল এন্ড সন্স লিখে নগদ কত টাকা আমাদের ডেবিট হবে 3,000 টাকা। যেহেতু 3,000 টাকা আমরা ব্যাংকে জমা দিয়েছি তাহলে আমাদের ব্যাংক হিসাব ডেবিট হবে 3,000 টাকা। তো সেজন্য আমরা নগদের ঘরে 3,000 লিখবো আর ব্যাংকের ঘরে 3,000 লিখবো। তো তারপর আমাদের 4 তারিখের লেনদেনটা হচ্ছে করিম এন্ড সন্সকে নগদে 3,000 টাকা এবং 5,000 টাকার চেক প্রদত্ত হলো। তো যেহেতু আমরা দিয়েছি মানে চেক প্রদান করেছি, নগদে 3,000 এবং 5,000 টাকা চেক প্রদান করেছি, তার মানে করিম এন্ড সন্সে আমাদের কি ছিল, আমাদের প্রদেয় হিসাব ছিল বা আমাদের পাওনাদার ছিল। তো এখন পাওনাদারকে আমরা যেহেতু নগদে হচ্ছে 3,000 টাকা প্রদান করেছি এবং চেকের মাধ্যমে 5,000 টাকা প্রদান করেছি, তাহলে আমাদের এই হিসাবগুলো কি হবে ক্রেডিট হবে। তো সেটা আমরা ক্রেডিট পাশে হচ্ছে কি করব, এখানে বিবরণের ঘরে লিখব প্রদেয় হিসাব করিম এন্ড সন্স লিখে আমরা নগদে কত টাকা দিয়েছি 3,000 টাকা। তো আমরা নগদের ঘরে লিখবো 3,000 আর আমরা চেকের মাধ্যমে দিয়েছি 5,000। তো আমরা ব্যাংকের ঘরে লিখবো 5,000। 10 তারিখের লেনদেনে বসে করিম এন্ড সন্সকে ইস্যুকৃত চেক প্রত্যাখ্যাত হলো। যখন চেকটা প্রদান করা হয়েছিল তখন এটা জাবেদা কি ছিল, যখন আমরা আমাদের প্রদেয় হিসাব বা পাওনাদারকে যখন আমরা চেক প্রদান করি সেটা জাবেদাটা কি হয়, জাবেদাটা হচ্ছে প্রদেয় হিসাব ডেবিট হয় এবং ব্যাংক হিসাব ক্রেডিট হয়। কিন্তু যখন সে চেকটা প্রত্যাখ্যাত হয় বা বিলটা যখন প্রত্যাখ্যাত হয় বা প্রত্যাখ্যান হয় তখন কি হয়, এটার জাবেদাটা তখন জাস্ট বিপরীত হয়ে যায়। বিপরীত মানে তখন ব্যাংক হিসাব হয়ে যায় হচ্ছে ডেবিট আর প্রদেয় হিসাব হয়ে যায় ক্রেডিট। এর জাবেদা কিন্তু আমি পাশে দিয়ে দিয়েছি। যেহেতু ব্যাংক হিসাব ডেবিট হবে তো সেজন্য আমরা এখানে ডেবিট পাশে ব্যাংকের ঘরে কত টাকা ডেবিট হবে, কত টাকার আমরা চেক প্রদান করেছিলাম 5,000 টাকা, তাহলে আমাদের আবার ডেবিট হবে হচ্ছে কত টাকা 5,000 টাকা। তারপর আমাদের এখানে বিবরণের ঘরে আমরা বিপরীত হিসাবটা না লিখব, মানে যে হিসাবটা ক্রেডিট হবে সেই হিসাবটা না আমরা বিবরণের ঘরে লিখব। তো এখানে আমাদের ক্রেডিট হবে হচ্ছে প্রদেয় হিসাব। তো আমরা এখানে প্রদেয় হিসাব করিম এন্ড সন্স লিখব। 15 তারিখের লেনদেন ছিল রহিম এন্ড কং এর পাওনা 10,000 টাকা 5% বাট্টায় 50% নগদে এবং 50% চেকে পরিশোধ করা হলো। তো এখন 10,000 টাকার পাওনা 5% বাট্টা যদি করি তাহলে এটা হবে হচ্ছে কত টাকা থাকবে 9,500 টাকা। এই 9,500 টাকার মধ্যে 50% নগদে মানে 4,750 টাকা হচ্ছে নগদে, আর বাকি 50% মানে 9,500 এর মধ্যে 50% নগদে মানে 4,750 টাকা হচ্ছে নগদে, আর 4,750 টাকা হচ্ছে চেকের মাধ্যমে পরিশোধ করা হয়েছে। তো যেহেতু আমাদের রহিম এন্ড কং ছিল আমাদের প্রদেয় হিসাব, তো সেটা আমরা এখানে
যেটা ক্রেডিট হবে সেজন্য আমরা এখানে ক্রেডিট পাশে প্রদ হিসেব রহিম এন্ড কং লিখে কত টাকা নগদে দিয়েছি আমরা 4,750 টাকা। ব্যাংকের মাধ্যমে আমরা দিয়েছি হচ্ছে 4,750 টাকা। কত টাকা বাট্টা পেয়েছি? 500 টাকা। তো আমরা বাট্টার ঘরে লিখবো 500 টাকা। 20 তারিখের লেনদেনে বলেছে রহমানের কাছ থেকে 5,200 টাকার পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 5,000 টাকার চেক পেয়ে সঙ্গে সঙ্গে সালামের 5,100 টাকার পাওনার পূর্ণ নিষ্পত্তিতে উক্ত চেকটি প্রদান করা হলো। তো এখানে কিন্তু দুইটা লেনদেন একসাথে দেওয়া হয়েছে। তো দুটো লেনদেন বা দুটো দফা যদি একসাথে দেওয়া হয় তো সেখানে তোমাদের প্রথম যে দফাটা সেটা নিয়ে কাজ করতে হবে। রহমান ছিল আমাদের প্রাপ্য হিসাব। তো আমাদের প্রাপ্য হিসাবের কাছ থেকে যদি আমরা চেক পাই সেটা কিন্তু আমরা কি ধরে নিব? নগদ টাকা ধরে নিব, মানে নগদ ধরে নিব ওই চেকটাকে। তো এখানে আমাদের প্রথম যে লেনদেনটা সেটা জাবেদাটা আমরা একটু দেখবো। জাবেদাটা হচ্ছে নগদান হিসাব। আমি এখানে পাশে দিয়ে জাবেদা দিয়েছি। নগদান হিসাব হচ্ছে ডেবিট হবে 5,000, কারণ আমরা কত টাকা পেয়েছি? আমরা পেয়েছি হচ্ছে 5,000 টাকা। আর আমরা কত টাকা তাহলে বাট্টা দিয়েছি আমাদের দেনাদারের কাছ থেকে? পাওয়ার কথা ছিল 5,200 টাকা, কিন্তু আমরা পেয়েছি 5,000 টাকা। তার মানে আমরা 200 টাকা কিন্তু বাট্টা প্রদান করেছি। তাহলে প্রদত্ত বাট্টা হবে 200 টাকা, মানে প্রদত্ত বাট্টার ডেবিট 200। তারপর আমাদের রহমানটা আমাদের কি ছিল? প্রাপ্য হিসাব ছিল। তাহলে প্রাপ্য হিসাব রহমান ক্রেডিট হবে কত টাকা? 5,200 টাকায় কিন্তু ক্রেডিট হবে। এই যে জাবেদাটা, এই জাবেদা অনুযায়ী আমরা এখানে এই দফাটা নিয়ে আমরা এখানে বসাবো। তো এখানে আমাদের নগদান হিসাব কত টাকা ডেবিট হবে? এখানে 5,000 টাকা। তো আমরা ডেবিটের পাশে নগদের ঘরে লিখবো 5,000। আর কত টাকা আমরা বাট্টা দিয়েছি? 200 টাকা। তো আমরা বাট্টার ঘরে লিখবো 200। আর আমাদের বিবরণের ঘরে কি বলবে? বিবরণের ঘরে বসবে প্রাপ্য হিসাব রহমান। এখন আমরা দ্বিতীয় যে দফাটা আছে সেই দফা নিয়ে কাজ করব। দ্বিতীয় দফাটা ছিল সালামের 5,100 টাকার পাওনার পূর্ণ নিষ্পত্তিতে উক্ত চেকটি প্রদান করা হলো। উক্ত চেকটা কত টাকার ছিল? উক্ত চেকটা কিন্তু 5,000 টাকার ছিল। মানে সালাম কিন্তু আমাদের প্রদ হিসাব ছিল বা আমাদের পাওনাদার ছিল। এখন দেওয়ার কত ছিল? কত টাকা? 5,100 টাকা। কিন্তু উক্ত চেকটা প্রদান করা, উক্ত চেকটা কত টাকার ছিল? 5,000 টাকার ছিল। তো এখানে আমরা তাহলে আমাদের প্রদ হিসাব সালামকে কত টাকা প্রদান করেছি? 5,000 টাকা প্রদান করেছি, ঠিক আছে। আর এই চেকটা যে তোমরা নগদ ধরছি, তাহলে আমাদের নগদান হিসাব হচ্ছে ক্রেডিট হবে হচ্ছে 5,000। পাওনাদারের কাছ থেকে বাট্টা পেয়েছি 100 টাকা, ঠিক আছে। তাহলে প্রাপ্ত বাট্টা ক্রেডিট হবে হচ্ছে 100। এখানে আমরা জাবেদাটা করেছি, সেই জাবেদা অনুযায়ী আমরা এখানে লিখবো। তো এখানে আমাদের নগদান হিসাব কত টাকা ক্রেডিট হবে? 5,000 টাকা। তো সেজন্য আমরা ক্রেডিট পাশে নগদের ঘরে আমরা 5,000 লিখবো। আর কত টাকা হচ্ছে আমরা বাট্টা পেয়েছি? 100 টাকা। আমরা বাট্টার ঘরে লিখবো 100। আর আমাদের বিবরণের ঘরে আমরা কিন্তু প্রদ হিসাব সালাম লিখবো। 28 তারিখে লেনদেনে বসে ব্যাংক জমাতিরিক্তের উত্তোলনের সুদ 2,000 টাকা ধার্য করলো। তো এখানে এই যে 2,000 টাকা ব্যাংক জমাতিরিক্তের সুদ যে ধার্য করা হলো, এখানে কিন্তু এই টাকাটা হচ্ছে নগদে, কিন্তু আমরা এই সুদটা প্রদান করব না। এই সুদটা আমরা এই সুদটা হচ্ছে আমাদের ব্যাংকের যে টাকা সেখান থেকে প্রদান করা হবে। তাহলে ব্যাংক হিসেবে তখন কি হবে? ক্রেডিট হবে। তো সেজন্য আমরা ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে লিখবো 2,000, কারণ কত টাকা ক্রেডিট হবে? 2,000। তো আমরা সেজন্য ব্যাংকের ঘরে লিখবো 2,000। আর বিবরণের ঘরে লিখবো ব্যাংক জমাতিরিক্তের সুদ হিসাব। তো তারপর আমাদের 31 তারিখের লেনদেন হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত 8,000 টাকা রেখে অবশিষ্ট টাকা পরিশোধ করা হলো। তো এখানে একদম প্রশ্নের শুরুতে তোমাদের কিন্তু ব্যাংক জমার ক্রেডিট উদ্বৃত্ত দেওয়া ছিল। আমরা ক্রেডিট পাশে টাকাগুলো প্রথমে যোগ করব, মানে ব্যাংকের ঘরে যে টাকাগুলো দেওয়া আছে সেগুলো যোগ করব। তো প্রথমে এখানে দেওয়া ছিল 20,000, তারপরে 5,000, তারপরে 4,750, তারপরে হচ্ছে এখানে 2,000। তো এগুলো যদি আমরা যোগ করলে আমাদের আসবে হচ্ছে 31,750। তো 31,750 থেকে এবার আমরা ডেবিট পাশে যে টাকা আছে সেগুলো বিয়োগ করব। তো আমরা এখান থেকে 31,750 থেকে 5,000 এবং 3,000 যদি আমরা এখানে বিয়োগ করি তাহলে আমাদের আসবে হচ্ছে 8,000 বিয়োগ করলে আমাদের আসবে হচ্ছে 23,750 টাকা। আমাদের আসবে হচ্ছে 23,750 টাকা। এখন সেখান থেকে আমাদের হচ্ছে 8,000, মানে আমাদের ব্যাংক জমাতিরিক্ত হচ্ছে 23,750 টাকা। এখন এখান থেকে
আমরা কি করব, এখান থেকে হচ্ছে আমাদের ব্যাংক জমা দিতে 8,000 টাকা রাখতে বসছে, 8,000 টাকা রেখে বাকি টাকাটা পরিশোধ করতে বসছে। সেজন্য আমরা এখানে 8,000 টাকা তো রাখতে বসে এর মানে ব্যাংক জমা থেকে, তো আমরা এখানে 8,000 টাকা বিয়োগ করে দিব। তো 8,000 টাকা বিয়োগ করলে আমাদের আসবে হচ্ছে 15,750 টাকা। এই 15,750 টাকাই হচ্ছে আমরা পরিশোধ করে ফেলবো, মানে 23,750 থেকে আমরা এই 8,000 টাকা হচ্ছে রেখে বাকি টাকাটা পরিশোধ করে দেবো। মানে বাকি টাকা তাহলে কত টাকা, 15,750 টাকা। যেটা ব্যাংক জমাতিরিক্ত পরিশোধ করলে সেটা যাবে তা হচ্ছে ব্যাংক হিসেব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তো এখানে ব্যাংক হিসেব কত টাকা ডেবিট হবে, 15,750 টাকা। তো সেজন্য আমরা এখানে তারিখের ঘরে 31 তারিখ লিখে, আমরা মার্চের 31 লিখে বিবরণের ঘরে লিখবো নগদান হিসাব, এটা একটা কন্টা এন্ট্রি হবে। তো আমাদের কত টাকা ডেবিট হবে ব্যাংক হিসাব, 15,750 টাকা। সেটা আমরা ব্যাংকের ঘরে 15,750 টাকা লিখবো আর বিবরণের ঘরে লিখবো নগদান হিসাব। আর আমাদের কত টাকা হচ্ছে নগদান হিসাব ক্রেডিট হবে, 15,750 টাকায় কিন্তু নগদান হিসাব ক্রেডিট হবে। তো সেজন্য আমরা ক্রেডিট পাশে নগদের ঘরে ক্রেডিট করব হচ্ছে 15,750 টাকা, আর আমরা বিবরণের ঘরে লিখবো ব্যাংক হিসাব। তারপরে আমাদের হচ্ছে এখানে ক্যালকুলেশন করতে হবে। তো এখানে বাট্টার যেটা আছে সেটা বসে যাবে, একটা যে টেনে দিতে হবে, এখানে 100 টাকা 200 টাকা 200 টাকা বসে যাবে, আর ওখানে আমাদের ক্রেডিট পাশে আছে 600 টাকা 600 টাকা বসে যাবে। তারপরে আমাদের এখানে নগদ গুলো যোগ করতে হবে। তো এখানে নগদের এ পাশে বেশি ছিল, 48,000 ছিল, তো সেই জন্য আমরা 48,000 টাকা উভয় পাশে বসাবো। আর যত টাকা কম ছিল ক্রেডিট পাশে নগদ টাকা যত টাকা কম ছিল সেটা আমরা ব্যালেন্স সিডি লিখে 19,500 টাকা কম ছিল আমাদের ক্রেডিট পাশে, তো সেই জন্য আমরা নগদের 19,500 টাকা লিখবো ব্যালেন্স সিডি। তারপর আমরা এখানে ব্যাংকের কলামের যে টাকাগুলো সেগুলো যোগ করব। তো যোগ করার পর যে পাশে বেশি আসবে সেটা আমরা উভয় পাশে বসাবো। তো এখানে আমাদের ক্রেডিট পাশে টাকাটা বেশি আসবে, তো এখানে আমাদের আসবে হচ্ছে 31,750 টাকা। 31,750 আমরা উভয় পাশে লিখবো। আর এখন আমাদের ডেবিট পাশে ব্যাংকের এখানে যত টাকা কম আছে সেটা আমরা ব্যালেন্স সিডি লিখে লিখবো। তো এখানে আমাদের 8,000 টাকা কম ছিল, তো সেজন্য আমরা ব্যালেন্স সিডি লিখে আমরা 8,000 টাকা লিখবো। তারপর আমাদের কাজ হচ্ছে ব্যালেন্স বিডি নির্ণয় করা, অর্থাৎ আমাদের এখানে যে ব্যালেন্স সিডিটা আছে এখানে ব্যাংকের ঘরে 8,000 টাকা যে ব্যালেন্স সিডি আছে সেটা এ পাশে চলে যাবে, এপ্রিলের 1 তারিখে ব্যালেন্স বিডি হয়ে যাবে 8,000। আর এ পাশে যে ব্যালেন্স সিডিটা এটা আমরা এ পাশে নিয়ে আসবো, এপ্রিলের 1 তারিখ লিখে ব্যালেন্স বিডি লিখে আমরা লিখবো নগদের ঘরে কত টাকা ব্যালেন্স সিডি ছিল 19,500, এটা এ পাশে চলে আসবে। তো এই পাশে আসলে এখানেও কিন্তু আমরা নগদ টাকা বরাবরই কিন্তু 19,500 টাকা লিখবো। এখানে 19,500 ছিল, এটা এই পাশে চলে আসবে, শুধু এটা এ পাশে আসবে এটাই। তো এটা ছিল আমাদের 3 ঘর নগদান। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো।